দীর্ঘ 14 বছর পর অবশেষে 1 সেপ্টেম্বর 2024 পূর্ব নির্ধারিত সময় পূর্ব নির্ধারিত তারিখ মেনেই দুপুর 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত 1 ঘন্টা ধরে মাদ্রাসা গ্রুপ ডি মেন এক্সাম অনুষ্ঠিত হলো। 73,000 প্লাস ক্যান্ডিডেট এই পরীক্ষার জন্য এলিজিবল ছিলেন। তারা আশা করি প্রত্যেকেই নির্বিঘ্নে পরীক্ষা দিতে পেরেছেন এবং আপনাদের সেরা জিনিসটা পরীক্ষার খাতায় নামিয়ে আসতে পেরেছেন। পরীক্ষায় এবারে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এখানে লেখা পরীক্ষা হয়েছে, কোনো রকম এমসিকিউ প্যাটার্নে হয়নি। যেটা পূর্ব নির্ধারিত নিয়ম ছিল, যেটা আমরা জানতে পেরেছিলাম, সেইভাবেই কিন্তু পরীক্ষা হয়েছে। এখানে যেহেতু প্রশ্নপত্রেই আপনাদেরকে উত্তর লিখে আসতে হয়েছে নির্দিষ্ট জায়গার মধ্যে, এখানে প্রশ্নপত্র তো আপনারা হাতে পাননি, তাই আপনাদেরই মতো কিছু ক্যান্ডিডেটদের কাছ থেকে সংগৃহীত স্মৃতি থেকে সংগৃহীত বিভিন্ন তথ্য, বিভিন্ন প্রশ্নগুলির অ্যান্সার কী হবে সেগুলোই আজকের এপিসোডে আমরা একটু শর্টে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেখুন, আপনারা মিলিয়ে নিন এই প্রশ্নগুলো পরীক্ষায় এসেছিল কি না এবং এই প্রশ্নগুলোর আপনি সঠিক উত্তর দিয়ে আসতে পেরেছেন কি না। আজকের এপিসোডে আমরা ইংলিশ থেকে আলোচনা করব, নেক্সট এপিসোডে আমরা গণিত নিয়ে আলোচনা করব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। বিওয়্যার ড্যাশ পিক পকেট, অর্থাৎ এখানে শূন্যস্থানে কী হবে সেটা চাওয়া হয়েছিল, কোনো রকম অপশান থাকেনি, তাই আপনাদেরকে কিন্তু এখানে কেবলমাত্র অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশনের ওপরই কিন্তু আপনাদেরকে ভাবনা চিন্তা করে সঠিক উত্তর দিয়ে আসতে হয়েছে। সঠিক উত্তর হবে কিন্তু এখানে অফ, অর্থাৎ এখানে যদি আপনি অন্য কিছু দিয়ে আসেন তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। বি ওয়ারি অফ পিক পকেটস। নেক্সট, আই গেভ হিম ড্যাশ 100 রুপিস নোট, অর্থাৎ আমি তাকে 100 রুপিস বলতে কি 100 টাকার নোট, দেখুন নোট বলা হয়েছে, তাহলে এটা এ অ্যান্দির মধ্যে কোনটা হবে, আমরা সেখানে কিন্তু অপশান পাইনি, তবু এগুলো আমরা উল্লেখ করে দিয়েছি। এ অ্যান্দির মধ্যে যেটা কোনো একটা আপনাকে বসাতে হবে। আই গেভ হিম, আমি বলেছিলাম যে বারবার কিন্তু প্রশ্নটা পড়তে হবে। এখানে সময় কিন্তু বেশি ছিল, 1 ঘন্টা কিন্তু যথেষ্ট সময় 15 নাম্বারের পরীক্ষা দেওয়ার জন্য। কেননা অঙ্কের ক্ষেত্রে আপনার একটু টাইম আপনি বেশি দেবেন, কিন্তু ইংলিশের ক্ষেত্রে আপনি একটু কম সময়ে আপনাকে করতে হবে। এখানে আমি এজন্যই বলেছিলাম এই প্রশ্নটাকে বারংবার পড়তে হবে, তাহলেই কিন্তু আপনি উত্তরের কাছাকাছি পৌঁছে যাবেন। কি রয়েছে, আই গেভ হিম 100 রুপিস নোট, দেখুন এখানে নোট বলা হয়েছে। নোট বলতে কি 100 রুপিস বললে তখন কিন্তু অনেকগুলো বোঝাচ্ছে, কিন্তু এখানে নোট মানে একটা নোটের কথা বলা হচ্ছে, তাহলে কি আসবে, আই গেভ হিম এ, আমি তাকে 100 টাকার একটা নোট দিলাম। দেখুন বাংলায় তর্জমা করুন, এইরকমই কিন্তু দাঁড়াচ্ছে, অর্থাৎ সঠিক উত্তর হবে কিন্তু এ, অর্থাৎ আই গেভ হিম এ 100 রুপিস নোট। নেক্সট ছিল প্লুরাল ফর্ম অফ, অর্থাৎ প্লুরালে পরিণত করতে হবে। এখানে সিঙ্গুলার দেওয়া রয়েছে, সেটা প্লুরালে করতে হবে। লভ LOAF, সেটা প্লুরালে করলে কি হবে, LOAVES, অর্থাৎ আমরা জানি যে AF থাকলে কোনো ওয়ার্ডের শেষে যদি AF থাকে তাহলে কিন্তু সেটা ES হয়ে যায়, এরকম একটা কিন্তু সূত্র ছিল। সেই সূত্র এখানে কাটালেই কিন্তু এখানে সঠিক উত্তরটা আপনারা পেয়ে যাচ্ছেন, বা যারা খাটিয়েছেন তারা কিন্তু সঠিক উত্তর পেয়ে গেছেন। আরেকটা ছিল, এটা একটু ঠকানো প্রশ্ন, আমি কিন্তু বিভিন্ন এপিসোডেও বলেছিলাম যে ঠকানো প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা বেশি থাকে, সেটাই কিন্তু এখানে রয়েছে। দেখুন ফার্নিচার, এটার প্লুরাল ফর্মও কিন্তু ফার্নিচারই হবে। কেন বলুন তো, ফার্নিচার বলতে আমরা কি জানি, আসবাবপত্র, সেটা কি পার্টিকুলার একটা বস্তুকে বোঝাতো, কোনো একটা আসবাবপত্র বলতে অনেকগুলো আসবাবপত্র, সেটা আপনার খাটও হবে, আলমারিও হবে, ড্রেসিং টেবিল হবে, শোকেস হবে, অর্থাৎ একটা রুমের মধ্যে যতগুলো আপনার ওই যে জিনিসপত্রগুলো রয়েছে সবগুলোকে মিলিয়ে বলা হচ্ছে ফার্নিচার, অর্থাৎ প্লুরাল বোঝাচ্ছে, সিঙ্গুলার কিন্তু নয়, পার্টিকুলার একটাকে কিন্তু নয়, অনেকগুলোকে নিয়ে একসঙ্গে বলা হচ্ছে ফার্নিচার। অর্থাৎ যেটাকে বলা হয় পঞ্চায়েত, পঞ্চায়েত কি অনেকগুলো মানুষকে নিয়ে বা অনেকগুলো, মানে বুঝতেই পাচ্ছেন একটা এলাকা নিয়ে তো হয় না। আবার ঠিক সভা, সমিতি, ক্লাব, এগুলো কি অনেকজনকে নিয়ে হয় একটা সভা, অনেকজনকে নিয়ে হয় সমিতি, অনেকজনকে নিয়ে হয় ক্লাব, তাহলে সেইটার আবার প্লুরাল ফর্ম কী করে হবে। অর্থাৎ এখানে কিন্তু দেখুন ফার্নিচার, অনেকগুলো আসবাবপত্র নিয়ে হয় ফার্নিচার, তাহলে তার প্লুরাল ফর্ম হবে কি করে, সে তো নিজেই প্লুরাল অবস্থায় রয়েছে, যে প্লুরাল অবস্থায় রয়েছে তাকে প্লুরাল করতে বলা হচ্ছে, অর্থাৎ সেটা একই রয়ে যাবে,
অর্থাৎ যেটা ছিল সেটাই আপনাদের দেখে দেখে লিখে চলে এলেই কিন্তু এখানে সঠিক উত্তর। যারা এটা করেছেন তারা কিন্তু সঠিক উত্তর করেছেন, এবং আপনারা কে কে করেছেন সেটা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট ছিল রাইট দ্য অপোজিট মিনিং অফ, অর্থাৎ এর অপোজিট মিনিং লিখতে হবে। মানে আমরা যেটা অ্যান্টোনিম আলোচনা করেছিলাম, সিনোনিম অ্যান্টোনিম, সেটা থেকে এসেছে। বেশ, কি আছে দেখে নেব। ডিসক্লোজ, আমরা জানি ডিসক্লোজ বলতে কি, ক্লোজ মানে কি বন্ধ করা, ক্লোজ দ্য ডোর, তাহলে কি হবে, ক্লোজ মানে বন্ধ করা, তাহলে এখানে ডিসক্লোজ মানে প্রকাশ করা, খুলে দেওয়া। তাহলে এখানে বলা হয়েছে ডিসক্লোজ, এর অপোজিট মিনিং কি হবে, আমরা অ্যান্টোনিম হিসেবে এগুলো পড়েছিলাম। ডিসক্লোজ অপোজিট মিনিং কী হবে, ক্লোজ হবে। হাইডও করতে পারেন আপনি, হাইড মানে সেই বন্ধ করে দেওয়া, আমরা হাইড শব্দের সঙ্গে প্রচুর পরিচিত, আপনি কিন্তু এখানে হাইডটা বসাতে পারেন। আবার একইভাবে কনসিলও আপনি করতে পারেন, কিন্তু কনসিলটা একটু টাফ হয়ে যায়, কিন্তু আপনি যদি এখানে হাইড করে দিতেন, ক্লোজ করে দিতেন, বিশেষত ডিসক্লোজ মানে কিন্তু আপনি এখানে ক্লোজ করে দিলে সঠিক উত্তর আপনি পেয়ে যাবেন। যারা করেছেন তারা কিন্তু সঠিক উত্তর পাবেন, নাম্বারও এখানে পেয়ে যাবেন। সেই সঙ্গে আরেকটা দেখুন খুব সহজ ছিল, দেখুন দুটোর ক্ষেত্রে প্লুরাল ফর্মের ক্ষেত্রেও ফার্নিচারটা খুব সহজ ছিল, আবার ঠিক আর্লি এটাও কিন্তু সহজ রয়েছে। আর্লি থেকে কী হবে, লেট। দেখুন একটা বিষয় কি বলুন তো, প্রশ্ন যতই কঠিন হোক সেখানে কি হয়, একটা নর্মালাইজেশন থাকে যাকে বলে, যদিও নর্মালাইজেশন ব্যাপারটা অন্য, তো তবু একটা বলছি যে হ্যাঁ, প্রসঙ্গ করে নর্মালাইজেশনের কথা যেহেতু বললাম, সেটার প্রসঙ্গে আসছি, আমি বলবো, যদিও আজকে সেটা নিয়ে আলোচনা নয় তবুও বলবো, যেহেতু কথা প্রসঙ্গে কথাটা এলো। তো এখানে একটা মানে প্রত্যেকে উত্তর দিতে পারবে সেরকম কোশ্চেন কিন্তু থাকে, সেটার মধ্যেই রয়েছে দেখুন ফার্নিচার, সেটার মধ্যেই দেখুন রয়েছে আর্লি। আর্লি মানে কি, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক দ্য ম্যান হেলদি অ্যান্ড ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, এই যে কবিতাটা আমরা পড়ে এসেছিলাম ছোটোবেলা থেকে। আর্লি বলতে কি, তাহলে ভোর ভোর ওঠা, অর্থাৎ তাড়াতাড়ি ওঠা, এখানে তাড়াতাড়ির কথা বলা হচ্ছে। আর্লি মানে তাড়াতাড়ি, তাহলে তার বিপরীত কি হবে, লেট, দেরি করে। আর্লি তাড়াতাড়ি, লেট মানে কি দেরি করা, তাহলে তার বিপরীত হবে লেট। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে প্রত্যেকে করতে পারবে, এই ফার্নিচারটা করতে পারবে, আর্লি করতে পারবে। আবার ঠিক একইভাবে এখানে যেটা রয়েছে, আই গেভ হিম 100 রুপিস, কেননা এখানে 100 রুপিস বলতে 100 টাকার নোটের কথা বলা হচ্ছে, তাহলে হবে, এটা প্রত্যেকে করতে পারবে। অর্থাৎ প্রত্যেকে করতে পারবে সেরকম কিছু দেখুন 50% রয়েছে, বাকি 50% একটু টাফ রয়েছে, যেটা প্রিপারেশান যদি আপনি ভালোভাবে নিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে পেরে উঠতে পারবেন। দেখুন নেক্সট যেটা রয়েছে, রাইট দ্য পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট পার্টিসিপিল, এই যে ব্যাপারগুলো থাকে সেখান থেকে এসেছে। পুটটা দেখুন দেখে দেখে পুট লিখে দিলেই হয়ে যাবে, ঠিক একইভাবে এখানে ফার্নিচারেরই মতো, কেননা আমরা জানি পুটের পাস্ট পার্টিসিপিল এই যে ব্যাপারটা, তাহলে সেখানে কি পাই, পুট, সেই ক্যাচ কট, সেই রকম পুট, কোনো রকম পরিবর্তন হয় না। তাহলে এখানে পাস্ট ফর্ম চাওয়া হয়েছে, কী হবে, পুটটা পুটই রয়ে যাবে, দেখে দেখে লিখে দিলেই হতো। আর এরটা ইএটি সেটা একই রয়ে যাবে, তবে বানানটা চেঞ্জ হবে, কি না এখানে ইএটি আছে, সেখানে ই এর জায়গায় এ হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? একদম এটাই ছিল কিন্তু প্রশ্ন, খুব বেশি কঠিন নয়, তবে ভালোই কঠিন, কেননা এখানে বাইরে যতটা সহজে বলা যায় সেখানে আপনার মাথায় অনেক চাপ ছিল। আপনি কিন্তু যখন উত্তর দিচ্ছিলেন তখন আপনি ভেবেছিলেন যে এটাই সঠিক হবে, এবং সে ব্যাপারে আপনি কিন্তু 100% প্রায় বলা চলে শিওর ছিলেন। তো যাই হোক, যেটাই হোক না কেন, আপনারা এখানে আপনাদের আশা করি আপনাদের সর্বস্ব নামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, আপনার সেরা জিনিসটা নামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। দেখা যাক কি আসে। আপাতত এগুলো তো আমরা জানতে পারলাম, যে সকল তথ্য পেয়েছি সেগুলোই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। এবার আপনাদের পরীক্ষা কেমন হয়েছে, আপনারা এইগুলোর মধ্যে কতগুলো ঠিক করে আসতে পেরেছেন, কোনটা কি ভুল হয়ে গেল, সেটা আপনারা কমেন্ট বক্সে জানান। নেক্সট এপিসোডে আমরা গণিতের ওপর একটা এপিসোড নিয়ে আসছি, সেখানে গণিতগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটি লাইক করুন, প্রয়োজনদের সাথে শেয়ার করুন, যদি তারাও এই অ্যান্সারগুলো চায়, বা অ্যান্সারের প্রতি সকলেই তো পরীক্ষাটার প্রতি অপেক্ষায় রয়েছেন, দীর্ঘ 14 বছরের পরের পরীক্ষা। যাই হোক, তবে যেটা আমি বলছিলাম যে নর্মালাইজেশনের ব্যাপারটা, সেটা কিন্তু এই মাদ্রাসার ক্ষেত্রে, বিশেষত মাদ্রাসা গ্রুপ ডি মেন এক্সামের কথা আমি বলছি, এখানে কিন্তু নর্মালাইজেশনের ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং হওয়ার সম্ভাবনা বেশি। কেননা এই যে 1 সেপ্টেম্বর 2024 আপনারা 73,000 প্লাস ক্যান্ডিডেট পরীক্ষা দিলেন, আর ঠিক 24,000 প্লাস ক্যান্ডিডেট যারা 2011 সালে পরীক্ষা দিয়েছিল তাদেরকে তো এবারে পরীক্ষা দিতে হলো না। কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন, আপনাদেরও যেমন এখন এই সবে পরীক্ষা দিলেন, আমাদের রেজাল্ট বেরোতে বাকি আছে, ঠিক একইভাবে 24,000 ক্যান্ডিডেটেরও কিন্তু এখনও রেজাল্ট বের করা হয়নি। যেটা বের করা হয়েছে যে যারা পরীক্ষা দিয়েছিল 24,000,
তাদের নামগুলো পাবলিশ করা হয়েছে, তাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করা হয়নি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে পরীক্ষার প্রশ্ন এবং সেই সময়ের যে পরীক্ষার প্রশ্ন, দুটোর মধ্যে যতই একটা একই গেজেট মেনে করা হোক, একই সেই সময়ের সিলেবাস ধরে করা হোক, তবু কিন্তু কিছুটা সহজ কঠিনের একটা ডিস্ট্যান্স কোথাও না কোথাও যেন একটা থেকেই যায়। এই যে প্রশ্ন, এই যে একটা দ্বিধা বা এই যে একটা ডাউট প্রত্যেকটা ক্যান্ডিডেট, এমনকি শিক্ষক মহাশয়, এমনকি পর্ষদের যে উচ্চপদস্থ কর্মীরা রয়েছে তাদের মনেও থেকে যায়। তো সেই জায়গাটা কাটিয়ে ওঠার জন্যই কিন্তু সরকার নর্মালাইজেশনের ব্যাপারটা কিন্তু নিয়ে আসছে, এবং মাদ্রাসার ক্ষেত্রে সেই নর্মালাইজেশনের ব্যাপারটা কি হতে চলেছে সে ব্যাপারে উচ্চপদস্থ কর্মচারীরা কিন্তু এ ব্যাপারে এখনও পর্যন্ত পরিষ্কারভাবে আলোকপাত করেননি। কিন্তু নর্মালাইজেশন হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। না হলে কিন্তু এই যে কঠিন প্রশ্ন, এই যে সহজ প্রশ্ন, আপনি বলবেন যে সেই সময় সহজ ছিল, এই সময় কঠিন, আবার 24,000 ক্যান্ডিডেট তারা বলবে যে এই সময় বরং সহজ হলো, আমাদের সময় কঠিন ছিল। উভয়কে কিন্তু বলবে। তো সেই জায়গাটা থেকে কারোর মনে যেন কোনো রকম যে বঞ্চিত হলাম এই ধারণা না থাকে। বিশেষত সেই জন্যই তো 73,000 ক্যান্ডিডেটকে আবারও নতুন করে পরীক্ষায় তারা বসাচ্ছে, কেননা তারা নিজেদের ভুল স্বীকার করেছে যে তাদের টেকনিক্যালি ভুল ছিল। তো সেই জায়গাটা থেকে তাহলে কোনো ক্যান্ডিডেট যাতে বঞ্চিত না হয় বা কোনো পক্ষ যাতে বঞ্চিত না হয়, সেই জায়গাটা চিন্তাভাবনা রেখে হয়তো মাদ্রাসা সার্ভিস কমিশন নর্মালাইজেশনের ব্যাপারটা আনতেও পারে। তো আশা করি আপনাদের সামনে নর্মালাইজেশন ব্যাপারটা কি সেটা তুলে ধরার চেষ্টা করলাম। আসল কথা এটাই যে নর্মালাইজেশন ব্যাপারটা হচ্ছে এটা, যাদের মানে ধরুন সেই 11র পরীক্ষা আর 24-এর পরীক্ষা, এখন ধরে নিচ্ছি 24-এর পরীক্ষাটা কঠিন হলো, মানে কঠিন হয়েছে, আর 11র পরীক্ষাটা সহজ হয়েছিল, মানে প্রশ্নপত্রটা। তাহলে কি হবে, নর্মালাইজেশনের ক্ষেত্রে কি করা হবে, ওই 11র যে পরীক্ষাটা সহজ হয়েছিল, প্রশ্নপত্রটা সহজ হয়েছিল, সেই খাতাগুলোকে একটু টাফ করে দেখা হবে। আর এখানে প্রশ্নপত্র যেহেতু কঠিন হয়েছে, তো এখানে প্রশ্নপত্রগুলো একটু সহজ করে দেখা হবে। মানে আমি একটা উদাহরণ হিসেবে বললাম, কিন্তু তার মানে এই নয় যে 11 সালে পরীক্ষার প্রশ্নটা কঠিন করে দেখা হবে, খাতাটা এবারেটা টাফ করে দেখা হবে, এই রকম কিন্তু নয়। জাস্ট উদাহরণ হিসেবে আপনাদের বোঝার সুবিধার জন্য বললাম। এবারে কমিশন কি সিদ্ধান্ত নেবে, একটা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেরকম কিন্তু একটা যে কানাফুসি আমরা শুনতে পাচ্ছি, সেটাই আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবার এ ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে সেটা আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন। তো আজ আর কথা বাড়াবো না, নেক্সট এপিসোডে গণিতের ওপর এপিসোড আমরা নিয়ে আসছি। ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান, সেই সঙ্গে আপনাদের কি চাওয়া পাওয়া আছে বা কিছু জিজ্ঞাসা থাকলে সেটাও জানান, এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এ ব্যাপারে সমস্ত তথ্য কিন্তু আপনারা টাইম টু টাইম রেগুলার এই এপিসোডের মাধ্যমে কিন্তু পেতে থাকবেন। তো চলুন আজ আপাতত এ পর্যন্তই, নো মোর টুডে। দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।